সেনাবাহিনীর গোপন ষড়যন্ত্র ফাঁস। হাসিনার আমলে ঘনিষ্ঠতা অর্জন করে সবশেষ সেই আন্তরিকতা থেকেই শেখ হাসিনাকে দেশ ছাড়তে সহায়তা করেছিল সেনাবাহিনী। তবে তার মাশুল এবার নিতে প্রস্তুত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম। এবার হাসিনা সহ তার সহযোগী আরও নতুন যেসব সেনা কর্মকর্তাদের ফাঁসির রায় চূড়ান্ত হতে যাচ্ছে। হঠাৎ করে রাজনীতিতে একটা নতুন ঘটনা শুরু হয়ে গেছে। এই ঘটনার মধ্য দিয়ে রাষ্ট্রপতি চুপ্পু অকার্যকর হয়ে যেতে পারে, জয় বাংলা হয়ে যেতে পারে। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনজীবী তাজুল ইসলামের কঠিন হুঁশিয়ারি, 15 জন সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে কঠিন অ্যাকশন নেবে আদালত, এমনকি তাদের ফাঁসি পর্যন্ত হতে পারে। দর্শক, কোন কোন সেনা কর্মকর্তাদের ফাঁসি হবে, এমনকি 15 জনের ভিতরে কতজন এখন কারাগারে আছেন, তারা পালিয়ে গিয়েছেন কতজন, এই ভিডিওতে দেখতে পারবেন। অন্যদিকে ইতিমধ্যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ নিয়ে গুঞ্জন, রীতিমতো কঠিন চাপের মুখে তিনি পদত্যাগ করছেন। দর্শক, কখন পদত্যাগ করবেন, রাষ্ট্রপতিকে হঠাৎ করে কেন সরানো হচ্ছে, ভিডিওতে দেখতে পারবেন। না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, একটি লাইক করে আমার সাথেই থাকবেন। সেনাবাহিনীর গোপন ষড়যন্ত্র ফাঁস। হাসিনার আমলে ঘনিষ্ঠতা অর্জন করে সবশেষ সেই আন্তরিকতা থেকেই শেখ হাসিনাকে দেশ ছাড়তে সহায়তা করেছিল সেনাবাহিনী। তবে তার মাশুল এবার নিতে প্রস্তুত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম। এবার হাসিনা সহ তার সহযোগী আরও নতুন যেসব সেনা কর্মকর্তাদের ফাঁসির রায় চূড়ান্ত হতে যাচ্ছে। এছাড়া থাকছে গুরুত্বপূর্ণ একটা বিশ্লেষণ। এবার কি কারণে শেখ হাসিনাকে ফেরত দিবে না ভারত, তার কারণ জানালো দিল্লি। চলুন এই সবগুলো বিশ্লেষণ জেনে আসি। তবে অনুরোধ রইল, ভিডিওতে লাইক ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা উপভোগ করবেন। শেখ হাসিনার পতন ও দেশত্যাগের সেই নাটকীয় দিনগুলোর কথা মনে আছে কি আপনাদের? কিন্তু সেই পর্দার আড়ালের আসল খেলাটা কি ছিল? কে সাহায্য করেছিল শেখ হাসিনাকে দেশ ছাড়তে? উত্তরটা যতটা সহজ, তার পেছনের সমীকরণটা ততটাই জটিল। আর সেই উত্তরের কেন্দ্রে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। যেই সেনাবাহিনী দেশের সার্বভৌমত্বের প্রতীক, তারাই কি একজন স্বৈরশাসককে দেশ ছাড়তে সাহায্য করেছিল? এটা কি ছিল গোপন সমঝোতা, নাকি দেশকে এক ভয়াবহ গৃহযুদ্ধ থেকে বাঁচানোর চেষ্টা? কেন সেনাবাহিনী হাসিনাকে আইনের হাতে তুলে না দিয়ে গোপনে ভারতে পাঠিয়ে দিলেন? আজকের এই পর্বে আমরা আদালতের চাঞ্চল্যকর তথ্য, আন্তর্জাতিক মিডিয়ার রিপোর্ট এবং দীর্ঘদিনের আন্তর্জাতিক কৌশলের চুলছেরা বিশ্লেষণ করব। শেখ হাসিনার দেশত্যাগের পেছনে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আদালতে যে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, তাতেই সেই বিতর্কের আগুন নতুন করে জ্বলে উঠেছে। কিন্তু এই ঘটনার বীজ বপন করা হয়েছিল বহু আগেই। শেখ হাসিনা তার দীর্ঘ শাসন আমলে অত্যন্ত সুকৌশলে পুরো রাষ্ট্রযন্ত্রকে তার নিয়ন্ত্রণে নিয়ে এসেছিল, যার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল সেনাবাহিনী। শেখ হাসিনা জানতেন বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকতে হলে সেনাবাহিনীকে নিয়ন্ত্রণে রাখাটা কতটা জরুরি। 2009 সালে ক্ষমতায় এসে তিনি এই কাজটাই শুরু করেন। তার কৌশল ছিল মারমুখী, এক বিশ্বস্ত ও অনুগতদের পদোন্নতি। সেনাবাহিনীর শীর্ষ পদগুলোতে, যেমন সেনাপ্রধান থেকে শুরু করে ডিভিশনাল কমান্ডার পর্যন্ত, তিনি এমন কর্মকর্তাদের নিয়োগ দেন যারা রাজনৈতিকভাবে তার প্রতি অনুগত অথবা যাদের সাথে তার ব্যক্তিগত বা পারিবারিক সুসম্পর্ক রয়েছে, এবং এর মাধ্যমে পুরো চেইন অফ কমান্ড তার নিয়ন্ত্রণে চলে আসে। এরপর শেখ হাসিনা যেই সুযোগটিকে কাজে লাগিয়েছেন সেটি হলো পিলখানার রাজনৈতিক সুযোগ গ্রহণ। 2009 সালে যখন পিলখানা হত্যাকাণ্ড ছিল সেনাবাহিনীর জন্য একটা বিরাট ধাক্কা। 57 জন মেধাবী সেনা কর্মকর্তা হারানোর পর বাহিনীতে যে হতাশা এবং ক্ষোভ তৈরি হয়েছিল, শেখ হাসিনা সেটিকেই কাজে লাগান। তিনি সেনাবাহিনীকে ঢেলে সাজানোর নামে এমনভাবে পূর্ণ গঠন করেন যাতে তার প্রতিপক্ষ হয়ে উঠতে পারে এমন কোনো গোষ্ঠীর অস্তিত্বই যেন না থাকে। নাম্বার 3, অর্থনৈতিক নির্ভরশীলতা তৈরি। শেখ হাসিনা সেনাবাহিনীকে নানান উন্নয়নমূলক কাজে নিয়োজিত করেন। রাস্তা, সেতু, বিমানবন্দর থেকে শুরু করে তথ্য প্রযুক্তির সব খাতে বাংলাদেশ সেনাবাহিনীকে অর্থনৈতিকভাবে লাভবান করা হয়। এছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সেনাবাহিনীর অংশগ্রহণ বাড়িয়ে দিয়ে সেনা সদস্যদের জন্য ব্যক্তিগত সম্মান ও আর্থিক সচ্ছলতার এক নতুন দুয়ার খুলে দেন তিনি। ফলে সেনাবাহিনীর একটা বড় অংশ সরকারের উন্নয়নমূলক কাজের অংশীদার হয়ে ওঠেন এবং সরকার পতন তাদের নিজেদের জন্য অর্থনৈতিক ক্ষতির কারণ হতে পারত। আর এসব বিষয়ে গভীর বিশ্লেষণ করে সেনাবাহিনীর একটা বিরাট অংশ চাইতো শেখ হাসিনার পতন যেন না হয়। নাম্বার 4, গোয়েন্দা সংস্থার ব্যবহার। ডিজিএফআই এবং এনএসআই এর মতো গোয়েন্দা সংস্থাগুলোকে হাসিনা তার চোখ কান হিসেবে ব্যবহার করত। এর মাধ্যমে তিনি শুধু বিরোধী দলই নয়, সেনাবাহিনীর ভেতরে থাকা ভিন্ন মতালম্বী কর্মকর্তাদেরকেও কঠোর নজরদারিতে রাখতেন। যারাই তার শাসনের জন্য হুমকি হয়ে উঠত, তাদের হয় বাধ্যতামূলক অবসরে পাঠানো হতো অথবা বিদেশে কূটনৈতিক পদে নিয়োগ দিয়ে ক্ষমতার কেন্দ্র থেকে দূরে সরিয়ে দেওয়া হতো। এভাবেই হাসিনা এক ধরনের প্রাতিষ্ঠানিক অনুগত্যের সংস্কৃতি তৈরি করেন, যেখানে সেনাবাহিনীর স্বার্থ এবং সরকারের স্বার্থ একাকার হয়ে গিয়েছিল, যার ফলে সেনাবাহিনী ও সরকার কেউ চাইতো না কারো পতন হোক। এখন থাকছে গুরুত্বপূর্ণ একটা রাজনীতিতে একটা নতুন ঘটনা শুরু হয়ে গেছে। এই ঘটনার মধ্য দিয়ে রাষ্ট্রপতি চুপ্পু অকার্যকর হয়ে যেতে পারে, জয় বাংলা হয়ে যেতে পারে।
দেখেন, আমাদের বাংলাদেশে একজন রাষ্ট্রপতি আছেন, এমনিতেই তিনি অকার্যকর, তাকে কেউ দাম দেয় না। রাষ্ট্রপতিকে মহামান্য বলতে হয়, আর আমরা বলি রাষ্ট্রপতির, অনেকে বলে এর মায়ের বাপ, ওরে লাথি মারি, ওরে ও পারলে বের হোক, এইসব কথাবার্তা বলা হয় বাংলাদেশে। তাহলে মানে এই রাষ্ট্রপতি পদের কোনো কার্যকারিতা, সম্মান, এগুলো কিছু নেই, এটা একদম স্পষ্ট। আপনারা দেখেছেন যে রাষ্ট্রপতি স্বাভাবিকভাবে চেক আপের জন্য বিদেশ যায়, কিন্তু তাকে বিদেশ যেতে দেওয়া হয় না। ইনি কি রাষ্ট্রপতি না হাউস অ্যারেস্ট বোঝা দেয়। কিছু সিগনেচার তার মাধ্যমে করানো হয়, এ বিষয়ে তারপরে দেখারও কোনো সুযোগ নেই। তাকে যদি বলা হয় যে মানে সিগনেচার করতে, করেন, কিচ্ছু করার নেই, কোনো সক্ষমতা কিছুই নেই। যদি বলা হয় এখন ঘুমিয়ে থাকেন, ঘুমিয়ে থাকেন, যদি বলা হয় ওঠেন, ওঠেন। এটা কি কোনো রাষ্ট্রপতি? সাধারণত আর কোনো কাজ না থাকলেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কনভোকেশনে পাঠানো হয় যে একটু বক্তব্য দেন। অথচ 5 আগস্টের পর দেখেছেন এই চুপ্পু কোনো বিশ্ববিদ্যালয় কনভোকেশনে গেছে? অথচ প্রচুর পরিমাণ কনভোকেশন হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, সমাবর্তন হচ্ছে, না তিনি যেতে পারেন না। ডাক্তার দেখাতেও যেতে পারেন না। ঈদের নামাজ, কোরবানির নামাজ পড়তে যান রাষ্ট্রপতি, তাও পারেন না। বিভিন্ন অনুষ্ঠানে যান, তাও যেতে পারে না, কোথাও যেতে পারে না। এটা কিসের রাষ্ট্রপতি? যেমন 21 নভেম্বর সেনাবাহিনীর যে অনুষ্ঠানটা হয়, ওইখানে নর্মালি রাষ্ট্রপতি খুব গুরুত্বের সাথে যান, কিন্তু সেখানেও যেতে পারেন না। মানে বঙ্গভবনের বাইরে রাষ্ট্রপতি যেতে পারেন না। তাহলে এটা কি কোনো রাষ্ট্রপতি? শুনেছিলাম যে পাবনা যাবেন, কিন্তু মানুষ জুতা দিয়ে পিটায় না, ওখানে ঘেরাও করে পিটায়, কে জানে। ঈদের নামাজ বা এই ধরনের সামাজিক অনুষ্ঠানেও যদি তিনি বের হতেন, নিশ্চিত জুতার বৃষ্টি পড়তো তার উপর। এই হচ্ছে আমাদের রাষ্ট্রপতি। তবে বিএনপির কারণে তাকে সরানো যায়। দর্শক, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু দীর্ঘদিন যাবৎ তিনি ক্ষমতায় বসে আছেন। তিনি আওয়ামী লীগের দালাল হয়েও, তিনি শেখ মুজিবুর রহমানের সৈনিক হয়েও, ছাত্রলীগ হয়েও তিনি এখন পর্যন্ত পদে বসে আছেন শুধুমাত্র বিএনপির কারণেই বলে অনেকেই ধারণা করছেন। দর্শক, আপনারা দেখেছেন এখন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু রীতিমতো গৃহবন্দী অবস্থায় আছেন। তিনি কোনো কাজই করতে পারছেন না, ঘর থেকে বেরোতে পারছেন না। অন্যদিকে আপনারা দেখাচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনজীবী তাজুল ইসলাম ও গুম কমিশনের সদস্য নাবিলা ইদ্রিসের কারণে যে সকল সেনা কর্মকর্তারা আটক হয়েছেন তাদেরকে ফাঁসিতে ঝোলাতে হবে, এরকমই কঠিন বার্তা দিয়েছেন অ্যাডভোকেট তাজুল ইসলাম। দর্শক, তারা পাশাপাশি কিন্তু আপনারা জানেন অনেক সেনা কর্মকর্তারা পালিয়ে গিয়েছে, বিশেষ করে জেনারেল কবির, তিনি ভারতে পালিয়ে গিয়েছে। শেখ হাসিনার সাথে এখনো তিনি বসে কথা বলছে, এমনকি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে। তার পাশাপাশি আরো বেশ কয়েকজন সেনা কর্মকর্তা পালিয়েছে বলে গুঞ্জন সৃষ্টি হয়েছে। যে সকল সেনা কর্মকর্তা আটক হয়েছেন, এমনকি যারা বিচারে মুখোমুখি হচ্ছেন, তাদেরকে ফাঁসি হওয়া উচিত নাকি তাদেরকে যাবজ্জীবন দেওয়া উচিত নাকি তাদেরকে জামিন দেওয়া উচিত, এ বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানাবেন। কেননা আপনার একটি মতামত আমরা পড়ে দেখবো, এমনকি পরবর্তী ভিডিওতে তুলে ধরবো কে কি কমেন্ট করেছেন, কার কমেন্টটি যুক্তিসঙ্গত হয়েছে। দর্শক, অবশ্যই একটি কমেন্ট করে যাবেন। পরবর্তী নিউজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।